কাঁদিয়ে দিল বিহার। বিহারে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হলো আর কান্ডাকাটি কালীঘাটে। এই পিসির দল এবং পিসির মিডিয়া তারা একভাবে চিৎকার করছিল বিহারে বিজেপি নয় ইন্ডি জোটের জয় হবে। আর তারপরে পড়শি রাজ্য বাংলায় 2026-এর ভোটে যা খুশি তাই করা যাবে, যা খুশি তাই। এসআইআর নিয়ে যারা এই বিরোধিতা করেছিল তারা ভেবেছিল যে মানুষ যদি এসআইআর এর এই বিরোধিতা করে ইন্ডি জোটের পক্ষে রায় দেয় তবে তো সোনায় সোহাগা, বাংলাতেও তো সে কথাটা বলা যাবে। কিন্তু ইন্ডি জোটের পিন্ডি চটকে দিয়েছেন নরেন্দ্র মোদী আর নীতিশ কুমার জুটি। আর তাতে তৃণমূলের ভয় ঠিক কোথায় কোথায় তা নিয়েই এই প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। আর পিসি মিডিয়া, বাংলার এই পিসির পোষা যে পিসি মিডিয়া, তারা কিভাবে বিহারের ফলের ভুল ব্যাখ্যা করছে, বাঙালিকে বোকা বানাচ্ছে, সেটাও জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। ভগীরথ যখন গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলেন তখন বিহার হয়েই পশ্চিমবঙ্গে ঢুকেছিলেন। বিহারের ফল ঘোষণার পরে সেই কথা মনে করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে তিনি মনে করছেন পরের স্টেশন কালীঘাট, প্ল্যাটফর্ম বাঁদিকে, ডান দিকেও। पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। এমনটাই হতে পারে, এমনটা হতে পারে কেন সেটা আমি বোঝাবো এবং একই সঙ্গে বলবো যে পিসি মিডিয়া বিহারের ফল ঘোষণার পর থেকে কিভাবে ভুল ব্যাখ্যা করে চলেছে। বাংলায় যে এবার দ্বিগুণ শক্তি পাবেন মুসলমান তোষণের নামে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া যে সরকার তার বিরোধী মানুষেরা, তারা দ্বিগুণ শক্তি পাবেন, নতুন শক্তি পাবেন দুর্নীতি এবং অনুন্নয়নের হাত থেকে পরিত্রাণ পেতে চাওয়া মানুষেরা। এটা বুঝেছে পিসি মিডিয়া, তারপরেই ভুল ব্যাখ্যা হচ্ছে। কি বলছে তারা? প্রচার করা হচ্ছে দিদির লক্ষ্মীর ভান্ডার পথেই বিহারে জয় এসেছে বিজেপি জোটের। এটা আদৌ সত্য নয়। আমি একটু বুঝিয়ে বলি কোথায় ফারাকটা। বিহার আর এই পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের ফারাকটা আপনাদের বুঝতে হবে। এখানে যে টাকাটা দেওয়া হয় মহিলাদের প্রতি মাসে মাসে, সেটা ভাতা, ভিক্ষাও বলা যায়, সেটা অপমানের দান। মহিলা ভোট কেনার জন্য এই বুদ্ধিটা কে দিয়েছিলেন? দিয়েছিলেন প্রশান্ত কিশোর, মাননীয় পিকে সাহেব, যিনি ফিকে হয়ে গেছেন। জনসুরাজ পার্টি গড়ে তিনি ক্ষমতায় চলে আসবেন বলে ভেবে ফেলেছিলেন। কিন্তু তারপর দিনের শেষে আমার মনে পড়ছিল ঠিক যেন সেই আমির খানের ওই পিকে ছবির পোস্টারটার কথা, একেবারে উলঙ্গ, রেডিও মানে সম্প্রচার মাধ্যম কিছুটা ঢেকে রেখেছে। যাক, এবার বিহারের মহিলাদের জন্য যে টাকা, সেই প্রসঙ্গটাই আসি। বিহারের স্বনির্ভর গোষ্ঠীগুলির যে মহিলারা রয়েছেন তাদেরকে সম্প্রতি 10,000 টাকা করে এককালীন দিয়েছিল নীতিশ সরকার। একই সঙ্গে বলেছিল ক্ষমতায় ফিরলে অন্য মহিলাদেরও এককালীন 10,000 টাকা দেওয়া হবে, মাসে মাসে ভাতা নয়। এই প্রকল্পটার একটা নাম আছে, এই প্রকল্পটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা। এই প্রকল্প কিন্তু হঠাৎ করে ভোটের জন্য নয়, আগে থেকেই বিহারে চালু ছিল। আমাদের মুখ্যমন্ত্রী কি বলেন? আমাদের মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের সব মহিলাই বিভিন্ন প্রকল্পের আন্ডারে মাসে মাসে টাকা দিই, তাতে কিছুটা সংসার খরচ চলে, আর বেশিরভাগ মহিলা সাজগোজের জিনিস, মোবাইলের রিচার্জ এসব করে তারা খরচ করে দেন। আর বিহারের যে প্রকল্প, তাতে যাদের 10,000 টাকা করে দেওয়া হচ্ছে বা হবে, তাদেরকে এটাও বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় তারা যদি কোনো কাজ করেন আগামী দিনে তাদের 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। ফারাকটা কোথায় দেখুন। একটাই মহিলাদের সম্মানজনকভাবে স্বনির্ভর বানানোর চেষ্টা, যাতে তারাই টাকাটা পেয়ে স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে কিছু করবেন এবং সরকারের কাছ থেকে আরো টাকা পাবেন। আরেকটা বাংলার লক্ষ্মীর ভান্ডার, যেটা মহিলাদের স্বনির্ভরতা নয়, সরকার নির্ভরতা তৈরি করে দেওয়া, তৃণমূল নির্ভরতা তৈরি করে দেওয়া। তারা বছরের পর বছর তৃণমূলের দিকে তাকিয়ে থাকবেন, অসম্মানের সঙ্গে বাংলার লক্ষ্মীরা তাকিয়ে থাকবেন। তারা যদি দয়া করে 1,000টা টাকা দেন,
এই ভোটের আগে হয়তো বেড়েও যাবে, 1,500 টাকা দেন, কিন্তু এই 1,500 টাকা নিয়ে তাদের কি আদৌ উন্নতি হবে? তারা কি স্বনির্ভর হতে পারবেন? মনে রাখতে হবে, বিহারেরটা উৎসাহ দেওয়া, আর বাংলারটাকে আপনি ঘুষ, ভিক্ষা, ভাতা যে নামেই ডাকুন, সেটা অপমানের। আর বিহার এটা দিচ্ছে রাজ্যের আয়ের টাকা থেকে। আর বাংলায় আমাদের গর্বের মুখ্যমন্ত্রী পিসিমণি, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর টাকা ধার করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছেন। রাজ্যের অন্যান্য যে উন্নয়ন প্রকল্প, পরিকাঠামো প্রকল্প, তার টাকা নিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে চলেছেন। এই ভোটের আগে আমি বলে রাখছি, তিনি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াবেন এবং তার জন্য আবার দেনা করবেন, যে দেনা শোধ করতে হবে বাংলার মানুষকে। আরেকটা উপায়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা তিনি জোগাড় করেন। তিনি বাংলায় আবগারি দপ্তরকে এমন করে সাজিয়েছেন যে রাজ্যের প্রধান মদ বিক্রেতা রাজ্য সরকার, বেভকো অর্থ দপ্তরের একটি সংস্থা, তারাই একমাত্র ডিস্ট্রিবিউটর। গত আর্থিক বছরে 22,000 কোটি টাকা লাভ হয়েছে, এবারের লক্ষ্য 22,500 কোটি টাকা। তার মানে বাংলায় যে মায়েদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হয়, তাদের স্বামী সন্তানরা যে মদ খান, তার থেকে যে লাভ হয় সেই টাকা দিয়ে বাড়িতে অশান্তি, যার জন্য সেই কারণেই লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায়। আর বিহারে আবগারি দপ্তরটাই নেই, বিহারে মদ বিক্রি নিষিদ্ধ, মদ্যপানও নিষিদ্ধ। ফারাকটা বোঝাতে পারলাম? কোথায় লক্ষ্মীর ভান্ডার আর কোথায় মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা। আর একটা বিষয় আছে, আর একটা বিষয়, বিহারের ভোটে এসআইআর এর একটা ভূমিকা আছে। তার কারণ বিহার ভোট দিয়েই এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে, তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। এসআইআর নিয়ে বিহারে যত না বিরোধিতা হয়েছে, তার থেকে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। বিহারের মানুষ গেল যারা বাংলা বলছে তাদের ওপর অত্যাচার, কিন্তু ভাবা হয়নি বাংলা বললেই বাঙালি হয় না, বাংলাদেশের মানুষও বাংলা বলে। যদি বাংলা বলতে পারার জন্য কাউকে ভারতের নাগরিক বলে দাবি করা হয়, তাহলে তো আমাদের গর্বের মুখ্যমন্ত্রী বিশ্বের বহু দেশের নাগরিক। কারণ তিনি দাবি করেন তিনি অনেক ভাষা জানেন, চীন, রাশিয়া, জাপান, নেপাল, মুখে যা আসে তিনি বলে যান, তাহলে সেই সব দেশেরও তিনি নাগরিক। বিহারের মোট ভোটার সংখ্যা ছিল এসআইআর এর আগে 7,89,00,000। এবার এসআইআর এর পর হলো কত? 7,42,00,000। বাদ গেছে কত? এই মৃত এবং ভুয়ো ভোটার বাদ গেছে 47 লক্ষের মতো। তাহলে আপনারা একটা কথা বিচার করুন, বাংলার উদাহরণ নিয়েই ভাবুন, মৃত এবং ভুয়ো ভোটার থাকলে কাদের সুবিধা হয়? যখন বামেরা ছিল তখন আমাদের গর্বের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে করে বলতেন বাংলায় ভুয়ো আর মৃত ভোটারদের ভোট নিয়েই সিপিএম যেতে, বামেরা যেতে। আর এখন তিনি যেতেন, তাই তিনি মৃত ভোটার বাদ দিতে চাইছেন না। তার ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একটা নাম বাদ গেলে তিনি কত ধানে কত চাল দেখিয়ে দেবেন, দিল্লিতে গিয়ে মিছিল মিটিং অনেক কিছু করবেন, কিচ্ছু করতে পারবেন না। শাসকেরই তো সাহায্য করে মৃত এবং ভুয়ো ভোটাররা। তাহলে কিন্তু বিহারে কি হলো? বিহারে যে শাসক জোট, মোদী এবং নীতিশ কুমারের যে জোট, সে জোটের ফল তো অনেক গুণ ভালো হয়েছে। কারণ বিহার থেকে এই এসআইআর এর সময়ে অনেক অনুপ্রবেশকারী যারা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে ঢুকে বিহারে গিয়েছিলেন, তাদেরকে তাড়ানো হয়েছে, যাদের জন্য পিসি ভাইপো পার্টির লোকেরা কেঁদে কেঁদে বাংলার রাস্তা ভিজিয়ে দিয়েছিলেন। বিহারের পরিসংখ্যান বলছে 243টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 106টি আসন যে এলাকায়, সেখানে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। এই কাগজে আমি দেখছিলাম পাটনা, মধুবনী আর পূর্ব চম্পারণ জেলা,
এরা এই 4টে জেলায় হচ্ছে এসআইআর এ যে নাম বাদ দেওয়া তার শীর্ষে। এসআইআর প্রভাবিত এই এলাকার 106 আসনের মধ্যে 104 আসনে বিজেপি জিতেছে, মানে বিজেপি জোট জিতেছে। বুঝুন যে মহাগঠবন্ধন তারা বলেছিল, তাদের তো কান্নাকাটি করছিল তারা। ফলে একটা বিষয় স্পষ্ট যে এই যে কান্নাকাটি করছিল তারা, এসআইআর নিয়ে কেন্দ্রের চক্রান্তের যে অভিযোগ তোলা হচ্ছিল তা বিহারের ভোটের বাক্সে প্রতিফলিত হয়নি। মানুষ বুঝেছে এটা দরকার ছিল। কংগ্রেস প্রধান রাহুল গান্ধী 5টা আসন পেয়েছে তারা বিহারে। এসআইআর নিয়ে রাহুল গান্ধী 1300 কিলোমিটারের ওই ভোটার অধিকার যাত্রা করেছিলেন, 16 দিন ধরে চলেছিল। রাহুলরা ঘুরেছিলেন 25টা জেলার 110টি আসনে, মানুষকে বুঝিয়েছিলেন এসআইআর হচ্ছে, এর ফলে আপনাদের অধিকার সব চলে গেল, ভোটারদের অধিকার চলে গেল। তেজস্বী যাদব সহ এই আরজেডি লালু প্রসাদের দল ইত্যাদি তারাও সব এই বিরোধী মহাগঠবন্ধন যে জোট তারাও এই যাত্রায় সামিল হয়েছিলেন। তারপর তো রাহুল গান্ধী কোথায় গেলেন কেউ খুঁজে পায়নি। এই যে 110টা কেন্দ্রে, এই যে 110টা কেন্দ্রে রাহুলরা দলবল নিয়ে যাত্রা করলেন, মানুষকে বোঝালেন এসআইআর খারাপ, এসআইআর খারাপ, এসআইআর খারাপ, এই 110টির মধ্যে 99টিতে বিজেপি জোট জিতেছে। একটা সময় না বিহারকে বিমারু রাজ্যের অন্তর্গত বলা হতো। যখন কেন্দ্রে কংগ্রেস জমানা তখন অনুন্নয়ন এবং আইন শৃঙ্খলা খারাপ এই বিচারে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশ এই 4টি রাজ্যকে বলা হতো বিমারু। এখন এই বিমারু তকমা চলে গেছে 4টি রাজ্য এই উন্নয়ন এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে অনেক এগিয়ে, বাংলার থেকে তো শত যোজন এগিয়ে। বিহারে 2 দফায় ভোট হলো, এখানে 2 দফায় করা যায় না, 7-8 দফা ভাবতে হয়। তারপরেও রক্ত ঝরে, তারপরেও বিরোধীদের মরতে হয়, তারপরেও ঘর ছাড়া হয়ে থাকতে হয় বিরোধী রাজনৈতিক শিবিরের লোকেদের। ভোট বাবারা দেয়নি বলে বোমের আঘাতে এখানে জেতা আসনে তৃণমূলের উল্লাসে মারা যেতে হয় তামান্নার মতো ছোট্ট শিশুকে। আমাকে কাঁদায়, আপনাদেরও কাঁদায়, আমি জানি। তামান্না ভোটার নয়, ভোট কিছু বুঝতো না। তামান্নারা মুসলিম, কিন্তু তারা নাকি ততটা দুধেল নয়, তার জন্য তাদের পাড়ায় কালীগঞ্জে বোমাবাজি করেছিল তৃণমূল। জেতার পরেও তামান্না মারা গিয়েছে, আজও বিচার হয়নি। 2 দশক আগে যখন নীতিশ বিহারের মুখ্যমন্ত্রী হলেন তখন এই লালু প্রসাদের আমলটাকে বলা হয় বিহারের জঙ্গল রাজ। এই জঙ্গল রাজ থেকে মুক্তি চেয়েছিল বিহার, আজকে যেমন বাংলা চাইছে। সেই সময় বিহারের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তখন ভোট মানেই মৃত্যু। লালু প্রসাদের আরজেডি জামানার সঙ্গে শুধু এখনকার বর্তমান বাংলারই তুলনা চলে। শুধু বর্তমান বলবো না, বামেদের 34 বছরও কিন্তু জঙ্গল রাজ্য ছিল। কিন্তু স্বাধীনতার আগে থাকতে বাংলার যে অর্থনৈতিক উন্নতি, যে পরিকাঠামোটা তৈরি ছিল, তার জন্য বিমারু রাজ্যের অন্তর্ভুক্ত হয়নি কখনো বাংলা। কিন্তু বাংলার পতন শুরু হয় বামেরা ক্ষমতায় আসার সময় থেকেই। তারও আগে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীরাও কখনো বাংলার কথা ভাবেননি। এই যে জঙ্গল রাজ, তার অবসান শুধু নয়, এই সময়ে বিহারের মানুষের সাথে কথা বলে দেখুন, আপনারা বুঝতে পারবেন শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বিদ্যুৎ, জল, কৃষি, যুবকদের কর্মসংস্থান সবকিছুতে বিহার এগিয়েছে। একটি মানে মদ্যপান নিষিদ্ধ রাজ্য হিসেবেও আবগারি খাতে অনেক আয় ছিল বিহারের। এবং এই সময়টায় নীতিশ কুমারের জমানায় বিহারের সামাজিক উন্নয়নও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আমি ব্যক্তিগতভাবে জাতপাতের সমীকরণে বিশ্বাস করি না, মনে করি যে সব হিন্দু এক। কিন্তু সবাই বলে বিহারে নাকি এটা খুব বড় বিষয়, এটা খুব বড় বিষয় ভোটের ক্ষেত্রে, তাদেরটা মেনে নিচ্ছি। বিজেপি জোট সরকারের আমলে সবকা সাথ সবকা বিকাশ, তাদের স্লোগান কতটা কাজ করেছিল জানি না, কিন্তু পিছিয়ে বর্গ বলে যাদেরকে পিছিয়ে রাখা হতো তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। পঞ্চায়েত ও নগরপালিকার ভোটে
দলিত মানে এসসি, এসটি, ওবিসি এবং অতি দলিত, তাদের সকলের জন্য সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। আর আমাদের রাজ্যে সততার প্রতীক মুখ্যমন্ত্রী, তার সবচেয়ে বড় ভোট ব্যাংক যে মুসলমানরা, তাদের তিনি দুধেল গাই বলে সম্বোধন করতে দ্বিধা করেন না। যারা প্রতিটি ভোটে তাকে মানে দুহাত উজাড় করে ভোট দিয়ে ক্ষমতায় রাখছে, তাদেরকে তিনি পশুর সঙ্গে তুলনা করেন। আমি ভাবি যে বাংলার মুসলমান সমাজ কেন তার জবাব দেয় না। তবে ধীরে ধীরে যা বোঝা যাচ্ছে তাতে জবাব দেওয়ার সময় তারা হয়ে গেছে বলেই মনে করছেন। বিহারের হিসাব বলছে মুসলমান ভোটও পেয়েছে বিজেপি জোট, আর সেটা পেয়েছে কিন্তু কোনো ভয়ে নয়, পেয়েছে উন্নয়ন, কর্মসংস্থান এর জন্য। এই অঙ্কটা পিসি মিডিয়া বলছে না, এটা বললে পিসির কান্না আরো বেড়ে যাবে, কিন্তু পিসি তো সত্যটা জানেন, প্রচার যাই করা হোক। তাই তো কালীঘাটে কান্নার রোল। আরো একটা কথা বলতেই হবে, বিহারে কিন্তু 100 দিনের কাজ নিয়ে কোনো দুর্নীতির অভিযোগ নেই। কেন্দ্রের যত প্রকল্প, আবাস যোজনা, সড়ক নির্মাণ, আয়ুষ্মান ভারত, সব প্রকল্প কার্যকর বিহারে, যেটা বাংলায় হয়নি। আর এগুলোই তো বিহারের উন্নয়নের সুবিধা করে দিয়েছে। সাধারণ মানুষের জীবন জীবিকা উন্নত হয়েছে। আর তার উপরে এবার ভোটে ছিল মোদি হাওয়া, যে হাওয়ার সুপবন পশ্চিমবঙ্গ বইছে বলে মনে করছেন পিসি ভাইপো। তাই তো তাদের এত আতঙ্ক, তাই তো ভয়, তাই তো চোখ লাল করে কান্না। আর একটা কথা আমি বলবো পিসি মিডিয়াকে, বাংলার মানুষকে বোকা ভেবে ভুলভাল অঙ্ক দিয়ে বোঝাবার চেষ্টা করবেন না। আমরা আছি স্বাধীনভাবে, আমরা যারা নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছি সত্য তুলে ধরার জন্য, তারা আমরা ভুল ধরিয়ে যাব। লক্ষ্মীর ভান্ডারের জন্য বিহারে জিতেছে, এই ভুলটা বোঝাবেন না। আর বাঙালিকে, বাংলার হিন্দুদের বিশেষ করে আমি বলবো, বিহারবাসীদের বিহারি বলে অপমান করার চেষ্টা করবেন না। তার কারণ আমাদের আগে বিহারের ঘুম ভেঙেছে, অনেকটা আগে। আর তাই আমাদের ফেলে তারা এগোচ্ছে। বলুন, স্লোগান তুলুন, জয় বাংলা বলার পাশাপাশি বলুন জয় বিহার, আর সবশেষে সবার উপরে জয় ভারত। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আপনার মতামত দেবেন। সেই সঙ্গে ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন, খারাপ লাগলে শত্রুদের। আপনারা জেগে উঠুন, আপনারা ভালো থাকুন।